Good morning. Today's topic geomorphic process and landform of the earth. Today we will discuss about what is geomorphology and the various landform that developed by geomorphic process. So before enter the topic, we'll discuss about what is geomorphology or what is geomorphic process. এটা ক্লাস নাইনের একটা পার্ট চ্যাপ্টার 4-এর, যেখানে জিওমর্ফিক প্রসেস নিয়ে ডিসকাস করা হয়। তো এই চ্যাপ্টারে এন্টার হওয়ার আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে জিওমর্ফিক প্রসেসটা কী, হোয়াট ইজ জিওমর্ফিক অর হোয়াট ইজ জিওমর্ফিক প্রসেস। অ্যাকচুয়ালি জিওমর্ফোলজি ইজ এ সিগনিফিক্যান্ট ব্রাঞ্চ অফ ফিজিক্যাল জিওগ্রাফি। এটা ফিজিক্যাল জিওগ্রাফির একটা ব্রাঞ্চ। আর এই জিওমর্ফোলজির যে টার্মটা, মানে এর যে এটিমোলজি, জিওমর্ফোলজির যে এটিমোলজি, এই ওয়ার্ডটা ইট ইজ অ্যান গ্রিক ওয়ার্ড। এটা হচ্ছে একটা গ্রিক ওয়ার্ড যাকে তিনটে পার্টে ডিভিশন করা হয়। ফার্স্ট, জিও মিন্স আর্থ, মরফো MORFE, আর এখানে মেনশন করা আছে MORPH, বাট অরিজিনাল ওয়ার্ডটা হচ্ছে MORFE। মরফি মিন্স ফর্ম। কিসের ফর্ম? না, ল্যান্ড ফর্মের যে ফর্মটা হয়, সেই ল্যান্ড ফর্ম যে ডেভেলপ হয় সেই ফর্ম। আর লোগোস মিন স্টাডি। সো জিও, মরফো অ্যান্ড লোগোস মিন্স আর্থের ল্যান্ড ফর্মের ডেভেলপমেন্টের স্টাডি। তো এটিমোলজি অফ জিওমর্ফোলজি, এর যে ওয়ার্ডটা, এর ডেরিভেশনটা কোথা থেকে আসছে? দ্য গ্রিক ওয়ার্ড যেটা জিওমর্ফিক, তার জিও মিন্স আর্থ, মরফি মিন্স লোগো, অ্যান্ড লোগোস মিন্স স্টাডি। মরফি মিন্স ফর্ম অ্যান্ড লোগোস মিন স্টাডি। তো তোদের যে জিওমর্ফোলজির পার্টটা আছে, এই জিওমর্ফোলজির ক্লাস 9-এ এখানে এন্ডোজেনেটিকের পার্টও আছে, আবার এক্সোজেনেটিকের পার্টও আছে। 10-এ গেলে এক্সোজেনেটিক পার্টটা নিয়ে স্টাডি করা হয়। তো ফার্স্টে জিওমর্ফিক এই যে টার্মটা, এটা আমরা জানলাম কি না, এটা ফিজিক্যাল জিওগ্রাফির একটা পার্ট। তো এই ফিজিক্যাল জিওগ্রাফির পার্ট হলেও এর দুটো পার্টে ডিভিশন করা হয়। তো আমরা ফার্স্টে একটু চার্টটা একটু দেখে নিই। দেখ, আর্থের যে কোনো ল্যান্ডফর্ম ডেভেলপ করতে গেলে তার লাগে হচ্ছে কিছু ফোর্স, আর এই ফোর্সের অরিজিন দুটো পার্ট থেকে হয়। একটা যেটা আর্থের ইন্টেরিয়ার পার্ট থেকে যে ফোর্সটা অরিজিন করে, সেই ধরনের ফোর্সকে আমি বলবো হচ্ছে না এন্ডোজেনেটিক ফোর্স। এই ফোর্সটা যেটা কিনা আর্থের ইন্টেরিয়ার থেকে হয়, পরে আমি এটা আরও ডিসকাস করবো আরও। এক্সোজেনেটিক ফোর্স যেটা, সেটা আর্থ সারফেসের ওপরে হয়। মানে যদি আমি বলে নিই, আমরা আছি আর্থ সারফেসে, আর্থ সারফেসের নিচে, সারফেসটা নিচে, মানে ফ্রম দ্য ইন্টেরিয়ার পার্ট অফ দ্য আর্থ, যে ফোর্সটা অরিজিন করছে আর্থের ইন্টেরিয়ার পার্ট থেকে, তাকে আমি বলবো এন্ডোজেনেটিক ফোর্স। আর সারফেসের ওপরে যাই অ্যাক্টিভিটি হোক, যে অ্যাক্টিভিটির জন্যই ল্যান্ডফর্ম ডেভেলপ করুক, তাকে আমি বলবো এক্সোজেনেটিক ফোর্স। ক্লিয়ার? তাহলে এবার আসি এই যে এন্ডোজেনেটিক ফোর্সের যে এনার্জিটা, সেই এনার্জিটা ফর্ম করছে কোথা থেকে, আগে সেইটা আমাকে জানতে হবে। তো এই এন্ডোজেনেটিক ফোর্সের এনার্জিটা কোথায় ফর্ম করে? আর্থ সারফেসের নিচে একটা লেয়ার আছে যাকে বলা হয় অ্যাস্থেনোস্ফিয়ার। এই অ্যাস্থেনোস্ফিয়ার এখান থেকে এই এনার্জিটা রিলিজ করে, আর এই এনার্জির জন্যই এন্ডোজেনেটিক ফোর্সের মুভমেন্ট হয়। মানে বা যদি আমি ভালো করে যদি বলি, এই অ্যাস্থেনোস্ফিয়ার থেকে যে এনার্জিটা আসে, সেই এনার্জির জন্য প্লেটের মুভমেন্ট হয়, আর এই প্লেট মুভমেন্ট থেকেই না আমি এন্ডোজেনেটিক ফোর্সের জন্য ল্যান্ডফর্মটা আমি বুঝতে পারি, যে এন্ডোজেনেটিক ফোর্সের জন্য যে ল্যান্ডফর্মটা ডেভেলপ হচ্ছে সেটা আমি বুঝতে পারি। আর এক্সোজেনেটিক ফোর্সের এর যাই এনার্জি আসুক না কেন, সেটা কোথা থেকে আসে? না সান থেকে আসবে। এক্সোজেনেটিক ফোর্সের যাই এনার্জি আসুক, এই এনার্জিটা একমাত্র এর সান থেকে যে এনার্জিটা আসছে সেখান থেকেই ফর্ম করে এক্সোজেনেটিক। যদিও পরে আমি এক্সোজেনেটিক নিয়ে করব, এই তোদের এই চ্যাপ্টারটায় সেটাতে শুধুমাত্র এন্ডোজেনেটিক ফোর্স নিয়ে ডিসকাস করা হয়েছে। তো এর পরের পার্টে আসি, যে আমি যে বললাম যে ল্যান্ডফর্ম ডেভেলপ করবে, অ্যাকচুয়ালি ল্যান্ডফর্মটা তাহলে কী? ল্যান্ডফর্ম যে টার্মটা, এই ল্যান্ডফর্ম হচ্ছে আর্থ সারফেসের ওপর, আর্থ সারফেসের ওপর যে ধরনের ডিফাইন সারফেস বা যে কোনো ধরনের সারফেসকে ফর্ম করে, তাকে আমি বলা হয় ল্যান্ডফর্ম। বা দ্য টার্ম ল্যান্ডফর্ম মে বি ডিফাইন অ্যাজ দ্য সারফেস কনফিগারেশন অফ দ্য আর্থ সো দ্যাট ডিফারেন্ট শেপ অফ দ্য ল্যান্ড সারফেস অ্যান্ড কল ল্যান্ডফর্ম। যে কোনো ধরনের শেপ
তাকেই আমি ল্যান্ডফর্ম হিসেবে ডিফাইন করতে পারি। আর এই ল্যান্ডফর্মকে ডিফাইন করার জন্য আমার যে প্রসেসটা দরকার সেই প্রসেসটাকে বলা হয় জিওমরফোলজি প্রসেস। তো এখানে দুজনের যে ডেফিনেশন দেয় জিওমরফোলজি, সেই ডেফিনেশনটা একটু দেখে নিই। একটা হচ্ছে ডব্লিউ.ডি. থর্নবেরি, এখানে যে ডেফিনেশনটা দেয় সেখানে বলে টু আ লার্জ ডিগ্রি অফ দ্য আর্থ সারফেস প্রসেসেস রিলিফ বিকজ দ্য জিওমরফিক প্রসেসেস অপারেট অ্যাট ডিফারেন্ট রেট। যতগুলো জিনিসই বলা হোক না কেন, এখানে দেখ একটা টার্মকে আইডেন্টিফাই করছে, সেটা হচ্ছে আর্থ সারফেস। যে কোনো ধরনের ল্যান্ডফর্ম ডেভেলপ যদি করে সেটা হচ্ছে অবশ্যই ভাবে ল্যান্ড সারফেসের ওপরে ফোর্সটা যেখান থেকেই আসুক না কেন তখনই তাকে আমি বলবো ল্যান্ড ফর্ম। যদি এটা ইন্টেরিয়ার পার্ট থেকে ফোর্স আসে তবে আমি বলবো এন্ডোজেনেটিক ফোর্স। যদি আমার আর্থ সারফেসের ওপরে যদি কোনো ফোর্স অ্যাক্টিভেট হয় তখন তাকে আমি বলবো এক্সোজেনেটিক ফোর্স। নেক্সট আসি, এই যে ফোর্সকে দুটো পার্টে আমি ডিভিশন করলাম, একটা হচ্ছে এন্ডোজেনেটিক ফোর্স আর একটা হচ্ছে এক্সোজেনেটিক ফোর্স। এটা কিসের বেসে না অরিজিন অফ ফোর্স। অ্যাকর্ডিং টু অরিজিন অফ ফোর্স ইট ইজ divided into two parts, one endogenetic force and another is exogenetic force। ঠিক, নেক্সট আসি, এই যে এন্ডোজেনেটিক ফোর্স একে আবার দুটো সেপারেট পার্টে ডিভিশন করা হয়। একটাকে বলা হয় ডায়াস্ট্রফিক ফোর্স। এই যে ডায়াস্ট্রফিক ফোর্স একে অনেকটা স্লো ফোর্সেসও বলা হয়, বা এর যে ফোর্সের যে এখানে স্লো বলতে এর ইন্টেন্সিটিকে কিন্তু বোঝানো হয় না। ইন্টেন্সিটিকে এখানে বোঝানো হয় না, এখানে বলা হয় না টাইম ডিউরেশনকে। এই যে ডায়াস্ট্রফিক ফোর্স এর টাইম ডিউরেশন অনেক বেশি নেয়, বা এর টাইম ডিউরেশনটাই অনেকটা বেশি, বাট এর ইন্টেন্সিটির রেট কিন্তু এখানে বলা হচ্ছে না। আর ক্যাটাস্ট্রফিক বইতে এইখানটায় ক্যাটাস্ট্রফিকের জায়গায় সাডেন মুভমেন্টের কথা বলা আছে। যদি বইয়ের একটা চার্টটা দেখি তো সেখানে দেখ ডায়াস্ট্রফিক ফোর্স আর সাথে দেওয়া আছে আমার না সাডেন এন্ডোজেনেটিক ফোর্স। এই সাডেন এন্ডোজেনেটিক ফোর্সকেই বলা হয় হচ্ছে না ক্যাটাস্ট্রফিক ফোর্স। ঠিক, তাহলে এরই দুটো নাম, একটা হচ্ছে ক্যাটাস্ট্রফিক ফোর্স আর একটা হচ্ছে আমার সাডেন এন্ডোজেনেটিক ফোর্স। তো এখানে দেখ ব্রডলি যেটাকে দুটো পার্টে ডিভিশন করলাম, একটা হচ্ছে ডায়াস্ট্রফিক ফোর্স আর একটা হচ্ছে ক্যাটাস্ট্রফিক ফোর্স। ডায়াস্ট্রফিক ফোর্স যেটা খুব স্লোলি হবে, ইন্টেন্সিটি বেশিও হতে পারে কমও হতে পারে, সেটা ম্যাটার নয়, ম্যাটারটা করছে এই কতটা টাইম নিয়ে করছে। যদি এর টাইম ইন্টেন্সিটি যদি টাইম যে স্প্যানটা লাইফ স্প্যানটা ডায়াস্ট্রফিকের যে লাইফ স্প্যানটা সেটা অনেকটা বেশি হয়, অনেক দিন ধরে এটা চলে, বাট ক্যাটাস্ট্রফিকের ক্ষেত্রে অনেকটাই কম হয়। ডায়াস্ট্রফিককে আরও দুটো পার্টে ডিভিশন করা হয়, একটাকে বলা হয় এপিরোজেনিক ফোর্স আর একটাকে বলা হয় ওরোজেনিক ফোর্স। এপিরোজেনিক ফোর্স, এই এপিরোজেনিক ফোর্স এই ওয়ার্ডটা ইপিইআই, এই এপিরোজেনিক তার ইপিইআই এপি এই ওয়ার্ডটা এসছে ল্যাটিন ওয়ার্ড। ফার্স্ট এটা ইউজ করেছিল জিকে গিলবার্ট। কবে করেছিল? 1890। সো the word AP was first used by G.K. Gilbert in the year of 1890। AP এই ওয়ার্ডটা ল্যাটিন ওয়ার্ড, যার মানে হচ্ছে কন্টিনেন্ট, অ্যান্ড জেনেটিক ফোর্স, জেনেটিক মানে হচ্ছে বিল্ডিং, ফোর্স মানে হচ্ছে তার শক্তিটা। তাহলে এপিরোজেনিকের যদি আমি এটিমোলজি করি তাহলে কি পাবো? এপি মিনস কন্টিনেন্ট, জেনেটিক মানে ও বিল্ডিং, আর ফোর্স হচ্ছে তার যেটার জন্য এটা তৈরি হচ্ছে। তাহলে এপিরোজেনিক ফোর্স যদি বলা হয় যে ফোর্সের জন্য কন্টিনেন্টের ডেভেলপমেন্ট হবে তাকে বলবো এপিরোজেনিক ফোর্স। যে ফোর্সের জন্য কন্টিনেন্টের ডেভেলপ হবে সেই ফোর্সকে আমি বলবো এপিরোজেনিক ফোর্স। নেক্সট আসি ওরোজেনিক ফোর্স। এখানে ও এই ওরো মিনস হচ্ছে না মাউন্টেন। মাউন্টেনের যে বিল্ডিং যদি যে ফোর্সের জন্য হবে তাকে বলবো ওরোজেনেটিক ফোর্স। আচ্ছা, এখানে একটু কিছু কনফিউশন হতে পারে, সেটা হচ্ছে এই এপিরোজেনিকের মুভমেন্টের জন্য কি কোনো মাউন্টেন হবে না? এর জন্যও মাউন্টেন হবে, আর এই ওরোজেনিকের এর জন্য মাউন্টেন হবে, বাট দুটো মাউন্টেন দুটো টাইপের হবে। পরে যখন মাউন্টেন নিয়ে ডিসকাস করবো তখন আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। তাও একটু বলে দিই, এপিরোজেনিকের ক্ষেত্রে যে মাউন্টেনটা হবে সেটা কিন্তু ফোল্ডেড মাউন্টেন হবে না,
আর ওরোজেনিকের ক্ষেত্রে যে মাউন্টেন হবে সেটা অবশ্যইভাবে এখানে কাকে মেনশন করা হচ্ছে না ফোল্ডেড মাউন্টেনকে মেনশন করা হচ্ছে। আর এখানে মেনশন করা হয় ফল্টেড মাউন্টেন বা ফল্ট মাউন্টেন। এখানে করা হয় ফোল্ড মাউন্টেন, এখানে করা হয় ফল্ট মাউন্টেন। দুটো ডেফিনেশন মানে ডিফারেন্স ফোল্ড মাউন্টেন আর ফল্ট মাউন্টেন সেটা পরে দেখব। তো ফার্স্ট আমি এখানে কি পেলাম না এপিডোজেনিক ফোর্স, এই ইপিইআই, এপি মিনস কন্টিনেন্ট, জেনেটিক মিনস তার ডেভেলপমেন্ট। কন্টিনেন্টের ডেভেলপ যে করছে, যে ফোর্সটা করছে তাকে বলবো এপিডোজেনিক ফোর্স। ওরোজেনিক, ওরো মিনস মাউন্টেন, যে ফোর্সটা মাউন্টেনের বিল্ডিংয়ের জন্য হেল্প করে তাকে বলবো ওরোজেনেটিক ফোর্স। আর একটা ডিফারেন্স দেখে নিই, এপিডোজেনিকের ফোর্সের এই যে মুভমেন্টটা, ফোর্সের যে মুভমেন্ট হবে সেটা সবসময় হবে ভার্টিক্যাল, সেটার মুভমেন্ট হবে সবসময় ভার্টিক্যাল। দেখ এখানে একটা মাউন্টেন্সের ডায়াগ্রাম আছে যেখানে এই গ্র্যাবেন বা হোস্ট এই কথাটা বলা আছে। এইটা এখন ভুলে যায়, এখন কোনটা হোস্ট কোনটা গ্র্যাবেন নিয়ে কনফিউশন হবে, পরে এটা নিয়ে ডিসকাস করবো। শুধু এখানে দেখ, এখানে এটা কিন্তু একটা মাউন্টেন, এর ওপরের যে পার্টটা যেটা হোস্ট লেখা আছে সেটা হচ্ছে আমার মাউন্টেন, আর দুটো মাউন্টেনের মিডিলে একটা এরিয়াকে আমি কী বলছি না গ্র্যাবেন বলছি। কিন্তু এখানে দেখ যে দুটো অ্যারো দেওয়া আছে, এই দুটো অ্যারোর ডিরেকশান দেখ ভার্টিক্যালি, দুটোর অ্যারোর ডিরেকশান হচ্ছে ভার্টিক্যালি, দুটোর অ্যারোর ডিরেকশান ভার্টিক্যালি। তো এর যে এখানে যে ফোর্সটা আসছে এটা কিন্তু এখানে যে ফোর্সটা আছে সেটা আর্থের ইন্টেরিয়ার পার্ট থেকে আসছে, মানে এটা এন্ডোজেনেটিক ফোর্স। সাথে এর ফোর্সের ডিরেকশানটা কোন দিকে, ডিরেকশান হচ্ছে ভার্টিক্যালি, আইদার আপওয়ার্ড অর ডাউনওয়ার্ড, যেদিকেই হোক, এটা আপওয়ার্ড সাইডেই হোক বা ডাউনওয়ার্ড সাইডে হোক, কিন্তু ভার্টিক্যালি হচ্ছে। যদি আর্থ, যদি আমি এরকমভাবে যদি আর্থকে করি, আর্থের হচ্ছে আমার এটা সেন্টার, এই সেন্টার থেকে কীরকম ফর্ম করছে না এইভাবে, সেন্টার থেকে এইভাবে যদি কোনো ফোর্স হয়, মানে ভার্টিক্যালি যদি কোনো ফোর্স হয়, তখনই একে আমি কি বলবো এপিডোজেনিক, একে আমি বলবো এপিডোজেনিক মুভমেন্ট, একে আমি বলবো এপিডোজেনিক মুভমেন্ট। ঠিক, তাহলে এপিডোজেনিক মুভমেন্টের জন্য কী হয়েছিল না যে ফোর্স ভার্টিক্যালি ফর্ম করবে আইদার আপওয়ার্ড অর ডাউনওয়ার্ড, এই ফোর্সকে আমি বলবো এপিডোজেনিক মুভমেন্ট, আর এটা কন্টিনেন্ট বিল্ড করার জন্য হেল্প করে। নেক্সট আসি ওরোজেনিক মুভমেন্টের, যেটা আমি বলেছিলাম ওরোজেনিকের মুভমেন্টের এই ডায়াগ্রামটার দিকে একবার দেখ। ওরোজেনিক মুভমেন্টের ক্ষেত্রে ওখানে ছিল হচ্ছে ভার্টিক্যাল মুভমেন্ট ফোর্সে, আর এখানে হচ্ছে হরাইজন্টাল, মানে ফোর্স কীরকম কাজ করবে, ফোর্স থাকবে হচ্ছে হরাইজন্টাল কাজ করবে এইভাবে। ওখানে ছিল হচ্ছে ভার্টিক্যাল আর এখানে হচ্ছে হরাইজন্টাল। এই হরাইজন্টালে অনেক ধরনের পার্ট আছে বা টাইপস আছে, সেটা আমি পরে ডিসকাস করবো। শুধু এইটুকু জেনে রাখি যে ওরোজেনিক মুভমেন্টের জন্য যে ফোর্সটা অ্যাক্টিভেট হয় সেটা কীরকম হয় না আমার হরাইজন্টাল মুভমেন্ট করে। যদি এটা যদি আমার আর্থ হয়, আর্থের এটা সেন্টার, আগেরটার আমি বলেছিলাম এইভাবে ভার্টিক্যালি, আর এটার জন্য হবে হচ্ছে এটা যদি আমার পয়েন্ট হয় এইভাবে, ঠিক আছে। বা যদি আর একটু ভালোভাবে বলা হয় না আর্থ সারফেসের প্যারালালে, আর্থ সারফেসের প্যারালালে মুভমেন্ট করবে। নেক্সট আসি, তাহলে এখানে ডায়াস্ট্রফিজমের দুটো পার্ট পেলাম, একটা হচ্ছে এপিডোজেনিক ফোর্স আর একটা হচ্ছে ওরোজেনিক ফোর্স। এপিডোজেনিক ফোর্সের ক্ষেত্রে কন্টিনেন্ট ডেভেলপ হয়, ওরোজেনিকের ক্ষেত্রে মাউন্টেন ডেভেলপ হয়। এপিডোজেনিকের ক্ষেত্রে মুভমেন্ট কেমন, এপিডোজেনিকের ক্ষেত্রে মুভমেন্ট হচ্ছে ভার্টিক্যাল মুভমেন্ট হবে, আর ওরোজেনিকের ক্ষেত্রে মুভমেন্ট কেমন, ওরোজেনেটিকের ক্ষেত্রে হরিজন্টাল মুভমেন্ট হবে। ঠিক, নেক্সট আছে এপিডোজেনিককে আবার দুটো পার্টে ভাগ করা আছে, একটা হচ্ছে আপওয়ার্ড মুভমেন্ট বা যাকে এমার্জেন্সও বলা হয়, আর একটা হচ্ছে ডাউনওয়ার্ড মুভমেন্ট যাকে সাবমার্জেন্সও বলা হয়। মানে যদি এই ডায়াগ্রামটা যদি দেখা যায়, এখানে আপমার্চ হচ্ছে কোনটা না এইটা, যেখানে মাউন্টেন ডেভেলপ করছে, আর এটা হচ্ছে সাবমার্চ করছে, সরি এটা হচ্ছে আমার সাবমার্চ করছে, যেটা কিনা ভ্যালি ডেভেলপ করছে। নেক্সট আসি ওরোজেনিক ফোর্সের ক্ষেত্রে, এখানেও কতগুলো পার্টে ডিভিশন করা হয়, একটাকে বলা হয় হচ্ছে টেনশন আর একটাকে বলা হয় কম্প্রেশন। এটা হচ্ছে আমার টেনশন আর এটা হচ্ছে আমার কম্প্রেশন। একবার দেখে নিই এখানে ডায়াগ্রামের ক্ষেত্রে, দেখ টেনশনের ক্ষেত্রে এটা হচ্ছে আমার টেনশন, যেখানে দেখ এটা যদি আমি সেন্টার নিই, এই সেন্টার থেকে দুটো সাইডে
মানে অপোজিট ডিরেকশানে ফোর্স মুভমেন্ট করছে, তখন তাকে আমি বলবো টেনশন। যদি এটা পুরোটাই একটা যদি ল্যান্ড ব্লক যদি আমি ধরি বা ল্যান্ড মাস ধরি, তার সেন্টার থেকে দুটো সাইডে অপোজিট ডিরেকশানে ফোর্স ক্রিয়েট হয়, তখন তাকে আমি বলবো টেনশন। আর এই টেনশনের জন্য কী হয়, ল্যান্ড সারফেসের মিডিলে একটা ক্র্যাক হতে পারে, আর এই ধরনের ক্র্যাককে বলা হয় ফল্ট। ফোল্ট হচ্ছে এইটা হচ্ছে না ফল্টের জন্য হচ্ছে বা টেনশনের জন্য। আরেকটা হচ্ছে কম্প্রেশনের জন্য দেখ, কম্প্রেশনের জন্য হচ্ছে দুটো ফোর্স দুটো সাইড থেকে যদি আসছে, মানে টুয়ার্ড দ্য ইচ আদার যদি ফোর্স যদি ক্রিয়েট হয়, তখন তাকে আমি বলবো হচ্ছে কম্প্রেশন। আগেরটা যেটা ছিল দেখ, টেনশনের ক্ষেত্রে দুটো অপোজিট ডিরেকশানে যাচ্ছে, দুটো ফোর্স অপোজিট ডিরেকশানে যাচ্ছে, সেটা হচ্ছে আমার টেনশন। আর কম্প্রেশনের ক্ষেত্রে ফোর্স যখন একই দিকে আসে, দুটো ফোর্স একই দিকে আসছে। মনে রাখবি কম্প্রেশনের ক্ষেত্রে ফোল্ট মাউন্টেন ফর্ম করে, কম্প্রেশনের জন্যই ফোল্ট মাউন্টেন ফর্ম করে, যার ফোল্ট মাউন্টেনের ওপরের যে সাইডটা তাকে বলা হয় অ্যান্টি সিনক্লাইন, আর নিচে যেটা থাকে সেটাকে সিনক্লাইন করে। যখন ফোল্ট মাউন্টেন পড়বো তখন আরও এটা ডেসক্রাইব করতে পারবো। তো এইটুকু আমি কী পেলাম, টেনশনের ক্ষেত্রে টেনশনের জন্য কোন ধরনের মাউন্টেন ইন জেনারেল ফর্ম করে না ফল্ট মাউন্টেন, অ্যান্ড কম্প্রেশনের জন্য কোন মাউন্টেন ডেভেলপ করতে পারে না ফোল্ট মাউন্টেন। নেক্সট হচ্ছে এই টেনশন আর কম্প্রেশনের অনেকগুলো পার্ট আছে। দেখ, টেনশনের ক্ষেত্রে ক্রাস্টাল ফ্র্যাকচার্স বলে একটা পার্ট আছে, এই পোর্শনটা তোদের লাগবে না, শুধুমাত্র এইটুকু পর্যন্ত দেখ, কম্প্রেশন আর টেনশন। আর এদিকে এক্সোজেনেটিকের এখানে একটা জিনিস বাদ দিয়ে গেছিলাম, সেটা হচ্ছে ক্যাটাস্ট্রফিক ফোর্সের। সেই ক্যাটাস্ট্রফিক হচ্ছে ডায়াস্ট্রফিজমের ক্ষেত্রে বলেছিলাম, যেটা হচ্ছে খুব স্লোলি হবে, তার ইন্টেন্সিটি যাই হোক না কেন টাইম স্প্যানটা খুব স্লো। বাট ক্যাটাস্ট্রফিক ফোর্সের ক্ষেত্রে ইন্টেন্সিটিও হাই হতে পারে বা কমও হতে পারে, কিন্তু তার টাইম স্প্যানটা খুবই কম। তার এক্সাম্পল দেওয়া আছে, দেখ, ভলকানো এরাপশন অর আর্থকোয়েক। দুটোর ক্ষেত্রে দেখ, আর্থকোয়েকের ক্ষেত্রেও টাইমটা কিন্তু খুব কমই নেয়, 2 থেকে 3 মিনিট, তাও খুব বেশি হয়ে যায়, খুব জোর হলে 30 সেকেন্ডের কাছাকাছি নেয় একটা আর্থকোয়েক কমপ্লিট হতে। মানে তার সেন্টার দুটো থেকে যে ফোর্সটা আসে, তো সেই যে টোটাল লাইফ স্প্যানটা, মানে তার যে টাইম স্প্যানটা, সেটা নেয় কত না খুব জোর হলে 30 সেকেন্ড টু, তাও বেশি 10 to 30 সেকেন্ডের মধ্যে টোটালটা থাকে। তো যাই হোক, ইন্টেন্সিটি বেশি হতে পারে বাট লাইফ স্প্যান আমার কম। বাট ডায়াস্ট্রোফিজম যে ফোর্সটা, এটার ক্ষেত্রে ইন্টেন্সিটি বেশি হোক বা কম হোক, লাইফ স্প্যানটা কিন্তু অনেকটাই বেশি, ক্যাটাস্ট্রফিকের ক্ষেত্রে কিন্তু নয়। তোদের বইতে এখানে মেনশন করা আছে সাডেন বলে, এখানে যেটা দেওয়া আছে সেটা দেখ সাডেন বলে দেওয়া আছে, ঠিক। এটা হচ্ছে আমার সাডেন আর এটা হচ্ছে আমার স্লো, এটাই হচ্ছে আমার ডায়াস্ট্রফিক। আর এখানে যে ডায়াস্ট্রফিকটা যেটা মেনশন করা আছে, মনে রাখবে এটা কিন্তু এরই পার্ট, ঠিক। আচ্ছা, এখানে কতগুলো নাম একটু দেখি। এই স্লো মুভমেন্টের এবার কিছু কিছু টাইপ। ফার্স্ট হচ্ছে টেকটনিক মুভমেন্ট, সেকেন্ড হচ্ছে আইসোস্ট্যাটিক মুভমেন্ট, অ্যান্ড থার্ড হচ্ছে ইউস্ট্যাটিক মুভমেন্ট। প্রত্যেকটা টার্মই নতুন, প্রত্যেকটা আমি আলাদা আলাদা করে ডিসক্রাইব করছি। ফার্স্ট আছে টেকটনিক মুভমেন্ট। যেটাই কিনা আমার প্লেটের মুভমেন্ট হয়। এই টেকটা টার্মটা এসে হচ্ছে প্লেট থেকে। টেকটন, অ্যাকচুয়ালি দ্য গ্রিক ওয়ার্ড টেকটন, TEKTON, টেকটন মানে হচ্ছে বিল্ডার। আর এখানে টেকটনিক যে টার্মটা, এটা কী নিয়ে বিল্ড হচ্ছে না প্লেটের মুভমেন্টের জন্য। আইসোস্ট্যাটিক মুভমেন্ট এও কিন্তু মাউন্টেন বিল্ডিংয়ের সাথে রিলেটেড। আর ইউস্ট্যাটিক মুভমেন্ট, এটা হচ্ছে ওশানের যে ওয়াটার লেভেল তার সাথে রিলেটেড। বা আরও যদি একটু বলি, ওশান বেসিনের কতটা এরিয়া ওয়াটারকে অ্যাকুমুলেট করতে পারে বা কতটা জল ধরে রাখতে পারে, সেই ধরনের যে ফোর্স বা মুভমেন্ট, তাকে বলা হয় ইউস্ট্যাটিক মুভমেন্ট। মানে টেকটনিক মুভমেন্ট রিলেটেড থাকছে প্লেট টেকটনিকের সাথে,
আইসোস্ট্যাটিক মুভমেন্ট রিলেটেড থাকছে মাউন্টেন বিল্ডিংয়ের সাথে, আর ইউস্ট্যাটিক মুভমেন্ট এ রিলেটেড থাকতে হচ্ছে না ওশানের যে সি লেভেল, যে মিন সি লেভেলের ওঠা বা কমার এর দিকে। এখানে ইউস্ট্যাটিকের দিকে একটা ডেফিনেশন দিয়েছি, any uniformly global change of sea level that may reflect a change in the quantity of water in ocean or a change in the shape and capacity of the ocean basin। যেটাই হোক না কেন, যদি ইউস্ট্যাটিক চেঞ্জের দুটো এফেক্ট থাকে, একটাকে বলা হয় নেগেটিভ ইউস্ট্যাটিক আর একটা হচ্ছে পজিটিভ ইউস্ট্যাটিক। সেগুলো জানতে হবে না নেগেটিভ ইউস্ট্যাটিক বা পজিটিভের, বাট এটুকু জেনে রাখ নেগেটিভ ইউস্ট্যাটিক মুভমেন্ট আর পজিটিভ ইউস্ট্যাটিক মুভমেন্ট দুটো কার সাথে রিলেটেড হচ্ছে কতখানি ওয়াটারকে হোল্ডিং করতে পারছে বা সে কতখানি কোয়ান্টিটি অফ ওয়াটার সেই ওশানটার মধ্যে থাকছে। আর এই চেঞ্জটা যেটার জন্য হতে পারে এমন একটা মুভমেন্ট হলো, সেই মুভমেন্টের জন্য যতখানি ওশান তার ওয়াটারকে ধরে রাখতে পারতো তার থেকে আরও বেশি হলো, কারণ অনেকটা ল্যান্ডমাস ধর কোনো একটা ল্যান্ডমাস সাবমার্জ হলো বা কোনো একটা ল্যান্ডমাস কোনো একটা জায়গাতে বসে গেল, দুটোর মধ্যে যদি কিন্তু যেটাই হোক সাবমার্জ হোক বা দুটো যে কোনো মুভমেন্টের জন্যই ওয়াটারের যে হোল্ডিং বা কোয়ান্টিটিটা সেটা চেঞ্জ হতে পারে। এই ওশানের যে কোয়ান্টিটি যদি চেঞ্জ করে ওয়াটার হোল্ডিংয়ে তাকে বলা হয় ইউস্ট্যাটিক মুভমেন্ট। আর আইসোস্ট্যাটিকের ক্ষেত্রে আর্থের কন্টিনেন্টের সারফেসের হাইট চেঞ্জ হতে পারে, মানে চেঞ্জ ইন দ্য হাইট অফ দ্য আর্থ কন্টিনেন্টাল সারফেস অ্যাজ এ রেজাল্ট অফ অ্যাডিং অর রিমুভিং লোডস। ইউস্ট্যাটিক হচ্ছে ওয়াটারের সাথে রিলেটেড বা ওশানের সাথে রিলেটেড, ওশান যে বেড তার সাইজ বড় হতে পারে বা কম হতে পারে। আর আইসোস্ট্যাটিকের ক্ষেত্রে মাউন্টেন, প্লেন বল বা প্লেটু বল এদের স্ট্রাকচারাল চেঞ্জ হতে পারে, সেটার ক্ষেত্রে আইসোস্ট্যাটিক মুভমেন্টটা রিলেটেড। এখানে কতগুলো টার্ম একটু বলি। এখানে ল্যান্ডফর্ম যখন করিয়েছিলাম সেখানে দেখ এই যে আইসোস্ট্যাটিক বল বা ইউস্ট্যাটিক বল বা টেকটনিক মুভমেন্ট বল, তো আর্থে যখন ফার্স্ট ডেভেলপ হয় ল্যান্ডফর্মগুলো সেটাকে তিনটে ক্যাটাগরিতে ডিভিশন করা হয়। ফার্স্ট হচ্ছে ফার্স্ট অর্ডার ল্যান্ডফর্ম, সেকেন্ড হচ্ছে সেকেন্ড অর্ডার ল্যান্ডফর্ম, অ্যান্ড লাস্ট হচ্ছে থার্ড অর্ডার ল্যান্ডফর্ম। এইগুলো কি একবার একটু চিন্তা করে দেখ, মাউন্টেন ডেভেলপ হওয়ার অনেক আগে, মানে মাউন্টেন বা হিল বল বা প্ল্যাটু বল বা ভ্যালি বল, ডেল্টা বল যেটাই ফর্ম করুক না কেন নিশ্চয়ই তার ইনিশিয়াল কোনো না কোনো কিছু বিল্ড আপ হয়েছে। তো ফার্স্ট যে জিনিসটা ডেভেলপ করছে তাকে বলা হচ্ছে ফার্স্ট অর্ডার ল্যান্ডফর্ম। এই ফার্স্ট অর্ডার ল্যান্ডফর্মের এক্সাম্পল কি, কন্টিনেন্ট অ্যান্ড ওশেন। যখন প্যানজিয়া প্যান্থালাসা পড়েছিলিস সেখানে ফার্স্টে বলছে না একটা প্যানজিয়া ছিল, একটা টোটাল ল্যান্ড মাস, আর তার সারাউন্ডিংয়ে যে হিউজ ওয়াটার মাসটা ছিল তাকে কি বলা হচ্ছে প্যান্থালাসা। একটা প্যানজিয়া আর প্যান্থালাসা, তার মানে দেখ সেটা কিন্তু কী ছিল আমার না ফার্স্ট অর্ডার ল্যান্ডফর্ম। ফার্স্ট অর্ডার ল্যান্ডফর্ম আর কিছুই না, যে ল্যান্ডফর্মটা ইনিশিয়ালভাবে ডেভেলপ করছে, একদম প্রথমে যে ল্যান্ডফর্মটা ডেভেলপ করছে তাকে আমি বলবো ফার্স্ট অর্ডার ল্যান্ডফর্ম। সেকেন্ড অর্ডার ল্যান্ডফর্ম এই ফার্স্ট অর্ডার ল্যান্ডফর্মকেই কোনো না কোনো ফোর্স, হতে পারে এপিরোজেনিক মুভমেন্ট মানে এই ভার্টিক্যাল, হতে পারে ওরোজেনিক মুভমেন্ট মানে এই হরাইজন্টাল, এরকমভাবে হরাইজন্টাল বা অন্য যে কোনো ধরনের ইউস্ট্যাটিক মুভমেন্ট হতে পারে, টেকটনিক মুভমেন্ট হতে পারে, আইসোস্ট্যাটিক মুভমেন্ট হতে পারে। এইগুলোর জন্য যে ল্যান্ডফর্মটা ডেভেলপ করছে তাকে আমি বলবো সেকেন্ড অর্ডার ল্যান্ডফর্ম। মানে ফার্স্ট অর্ডার ল্যান্ডফর্ম যদি না হয় তাহলে কিন্তু সেকেন্ড অর্ডার ল্যান্ডফর্ম হবে না। তাহলে সেকেন্ড অর্ডার ল্যান্ডফর্মের মধ্যে কী থাকবে, সেকেন্ড অর্ডার ল্যান্ডফর্মের মধ্যে থাকবে হচ্ছে মাউন্টেন, থাকবে হচ্ছে হিল। ঠিক, যদিও মাউন্টেন্সটাকেই বেশি বলা হয়, এখানে হিলটাকে খুব একটা বেশি রেকগনাইজ করা হয় না। মাউন্টেন, প্লেটু, প্লেন এই তিনটেই হচ্ছে আমার সেকেন্ড অর্ডার ল্যান্ডফর্ম। আর লাস্ট থাকছে সেটা হচ্ছে থার্ড অর্ডার ল্যান্ডফর্ম। থার্ড অর্ডার ল্যান্ডফর্মটা ডেভেলপ হওয়ার জন্য এক্সোজেনেটিক ফোর্সের একটা হেল্প দরকার। এক্সোজেনেটিক ফোর্স মানে যে ফোর্সটা এই সারফেসের ওপরে, আর্থ সারফেসের ওপর থেকে অ্যাক্টিভেট করে। এন্ডোজেনেটিক ফোর্স কি বলেছিলাম, আর্থ সারফেসের নিচ থেকে বা ইন্টেরিয়ার আর্থ থেকে যে ফোর্সটা রিলিজ হয় তাকে বলবো এন্ডোজেনেটিক ফোর্স। আর এক্সোজেনেটিক ফোর্স কি, আর্থ সারফেসের ওপরে যে এনার্জিটা এফেক্ট করে তাকে বলবো এক্সোজেনেটিক ফোর্স। তাহলে থার্ড অর্ডার ল্যান্ডফর্মকে প্রায় পুরোটাই কে কন্ট্রোল করে, থার্ড অর্ডার ল্যান্ডফর্ম পুরোটাই কন্ট্রোল করবে হচ্ছে এক্সোজেনেটিক ফোর্স। থার্ড অর্ডার ল্যান্ডফর্মের এক্সাম্পল কি, ভ্যালি, তারপর হচ্ছে ডেল্টা, আর কি থাকতে পারে অক্সবো লেক,
এগুলো সবই কিসের এক্সাম্পল? না থার্ড অর্ডার ল্যান্ডফর্ম। তাহলে একটু চিন্তা করে দেখ, সেকেন্ড অর্ডার ল্যান্ডফর্মকে রিভার ইরোশন করুক, বা রিভার ইরোশন করার পর ট্রান্সপোর্টেশন করে সেটাকে ডিপোজিশন করুক, বা আদার যে ইরোশনাল এজেন্ট থাকে, মানে উইন্ড হতে পারে, গ্লেশিয়ার হতে পারে, এরা সবাই যে ইরোশন করুক, করে যে ল্যান্ডফর্মটা করছে বা ডিপোজিশন করে যে ল্যান্ডফর্মটা করছে, তাকে আমি বলবো থার্ড অর্ডার ল্যান্ডফর্ম। তাহলে ফার্স্ট অর্ডার ল্যান্ডফর্ম যদি না হয় সেকেন্ড অর্ডার ল্যান্ডফর্ম হবে না, সেকেন্ড অর্ডার ল্যান্ডফর্ম যদি না হয় তাহলে আমার থার্ড অর্ডার ল্যান্ডফর্ম হবে না। আর এই থার্ড অর্ডার ল্যান্ডফর্মের যাই এক্সাম্পল পাবি কি না, সেটা কিন্তু সবগুলোই এক্সোজেনেটিক ফোর্সের দ্বারা এফেক্টেড। ইট ইজ এফেক্টেড বাই অল কাইন্ডস অফ এক্সোজেনেটিক ফোর্স। ঠিক, পরে আমি যখন এক্সোজেনেটিক ফোর্স নিয়ে তোদের ডিসকাস করবো তখন সেই জায়গাগুলো পাবি। তাও একটু নামগুলো আমি একটু বলে দিই। প্রথমে পাবি হচ্ছে ডিগ্রেডেশন, অ্যাগ্রেডেশন, গ্রেডেশন, বায়োটিক প্রসেস। এগুলো সবই কিসের সাথে রিলেটেড? আমার এক্সোজেনেটিক ফোর্সের সাথে রিলেটেড। এখানে কতগুলো জিনিসের নিয়ে আমি একটু এক্সপ্লেন করে দিয়েছি এক্সোজেনেটিক ফোর্সের, সেইগুলো আমি একটু বলে দিই, যেটা তোদেরকে পিডিএফ আমি অলরেডি সেন্ড করে দেবো। সেটা হচ্ছে ফার্স্ট আসি হচ্ছে এক্সোজেনেটিক ফোর্সেসের একটা পার্ট হচ্ছে না গ্রেডেশন, অ্যাগ্রেডেশন অ্যান্ড ডিগ্রেডেশন। অ্যাকচুয়ালি গ্রেডেশন, the word gradation, it was first used by জিকে গিলবার্ট। গ্রেডেশন টার্মটা ফার্স্ট ইউজ করেছিল হচ্ছে জিকে গিলবার্ট। আর এই গ্রেডেশনকে দুটো পার্টে ভাঙা হয়, একটাকে বলা হয় অ্যাগ্রেডেশন আর একটাকে বলা হয় ডিগ্রেডেশন। একটা অ্যাগ্রেডেশন আর একটা ডিগ্রেডেশন। গ্রেডেশন কি? গ্রেড, এই যে গ্রেড, GRADE, গ্রেড, এই গ্রেডটা কি কি টার্মে এটাকে ইউজ করা হয়? গ্রেড অ্যাকচুয়ালি যদি বলা হয় না ব্যালেন্সিং, কার ব্যালেন্সিং? অ্যাগ্রেডেশন আর ডিগ্রেডেশন, বা ল্যান্ড সারফেসের ব্যালেন্সিং। যদি কোনো একটা ল্যান্ড সারফেস খুব উঁচু থাকে তাহলে সেটা ইরোশন হবে, ইরোশন হয়ে আস্তে আস্তে কমতে থাকবে। আর যেটা কমে আছে, মানে যেটা অনেকটা ইরোশন হয়ে আছে, তার ওপর কিছুটা ডিপোজিট হবে, হয়ে তার হাইট কী হবে? ইনক্রিজ করবে। তাহলে যার হাইট ইনক্রিজ থাকবে সেটা ডিক্রিজ হবে, আর যার হাইট ডিক্রিজ থাকবে তার হাইট ইনক্রিজ করবে। এই প্রসেসটাকেই বলা হয় না গ্রেডেশন। তাই একটার পার্ট হচ্ছে ডিগ্রেডেশন। ডিগ্রেডেশন মিন্স লোয়ারিং অর ফ্ল্যাটেনিং অফ দ্য আর্থ সারফেস। আর্থ সারফেস যদি ইরোশন হয়, সেটার হাইট যদি আস্তে আস্তে কমতে থাকে, তখনই তাকে বলা হবে না ডিগ্রেডেশন। ঠিক, এর এক্সাম্পল কী কী? এর এক্সাম্পলে থাকে হচ্ছে তা যে কোনো ধরনের ইরোশনাল ল্যান্ডফর্ম হতে পারে, রিভার ভ্যালি, যেটা কিন্তু ইরোশনাল হয়ে হচ্ছে, তাকে বলা হবে ডিগ্রেডেশন। অ্যাগ্রেডেশন এর অপোজিট, ইনক্রিজ ইন ল্যান্ড এলিভেশন ডিউ টু ডিপোজিশন অফ সেডিমেন্টস। যে কোনো ধরনের ইরোশনাল যে এজেন্ট আছে, সেটা উইন্ড হোক, রিভার হোক, গ্লেশিয়ার হোক, তারা যখন ডিপোজিশন করে তার হাইটকে ইনক্রিজ করছে, তখন তাকে বলবো না অ্যাগ্রেডেশন। তো তোদের একটা কোশ্চেন থাকলো যে কোন এরিয়াতে অ্যাগ্রেডেশন প্রিডমিনেন্ট করে আর কোন এরিয়াতে ডিগ্রেডেশন প্রিডমিনেন্ট করবে। আবার কোশ্চেনটা বলছি, কোন এরিয়াতে অ্যাগ্রেডেশন প্রিডমিনেট করবে আর কোন এরিয়াতে ডিগ্রেডেশন প্রিডমিনেট করবে। এরিয়া বলতে এখানে বলতে চাইছি যে ল্যান্ড সারফেসের কোথায় অ্যাগ্রেডেশন বেশি হবে আর ল্যান্ড সারফেসের কোথায় ডিগ্রেডেশন বেশি হবে। তোদের যে নেক্সট যে টপিকটা করাবো সেটা হচ্ছে জিওমরফিক প্রসেসের সেকেন্ড পার্ট, যেখানে এন্ডোজেনেটিক প্রসেসগুলোকে নিয়ে আরও ডিসকাস করবো। মানে তোদের আজকে শুধুমাত্র এই চারটাকে নিয়ে ডিসকাস করলাম, যেখানে ডায়াস্ট্রফিক ফোর্সকে, এপ্রোজেনিক, ওরোজেনিকে পার্টে, বা আপওয়ার্ড মুভমেন্ট, ডাউনওয়ার্ড মুভমেন্ট, এগুলো নিয়ে ডিসকাস করলাম। নেক্সট যেটাই তোদেরকে করাবো, যে টপিকটায়, সেইখানে থাকবে হচ্ছে এন্ডোজেনেটিক ফোর্সের ডেসক্রিপশন।